তোমাদের আজকে প্রকল্প নাম্বার 4 সম্পর্কে আলোচনা করা হবে। এটাও তোমার হচ্ছে আমাদের যে নতুন সিলেবাসে 4 নম্বর যে প্রকল্পটা, এটা কিন্তু একটা তোমার অন্তর্ভুক্ত নতুন একটা প্রজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে। এটা কি ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার এবং দুটি কেস স্টাডি, যা এই মৌলিক অধিকারগুলি যে কোনো একটিকে লঙ্ঘন করে। আঞ্চলিক ভিত্তিক একটি সমীক্ষা। এটা আমাদের শুরু হবে। এটা হচ্ছে ক্লাস 11, প্রজেক্ট নাম্বার 4, সেমিস্টার 2। এইখানে আমাদের যে প্রকল্পটা রচনা করা হবে, লিখবো আমরা। সেখানে কভার পেজ থাকবে। কভার পেজের পর তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। তারপর তোমার নিবেদন। তারপর তার নিবেদনের ঠিক পরের যে পেজটা, পরের পেজ তার সঙ্গেই যে পরের যে সাদা পেজটা, সেটা সাদা থাকবে। তারপর শংসাপত্র, তারপর ব্ল্যাঙ্ক, সূচিপত্র, তারপর ব্ল্যাঙ্ক, কৃতজ্ঞতা স্বীকার, তারপর ভূমিকা। এই ভূমিকা থেকে আমাদের এই প্রকল্প 4 আলোচনা শুরু হবে। মৌলিক অধিকার হলো নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য বলে বিবেচিত অধিকারসমূহ, যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। অর্থাৎ মৌলিক অধিকারের দুটি দিক, যা নাগরিকদের একে বলা আছে ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে এবং দুইয়ে বলা আছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সহায়ক হবে। ভারতীয় সংবিধানের 3য় অংশে তোমরা জানো সবাই, মৌলিক অধিকার যখন আলোচনা করা হয়েছিল তখন তোমরা পড়েছিলে যে 12 থেকে 15 নম্বর ধারায় নাগরিকদের 6টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। কিন্তু সব মৌলিক অধিকারগুলো কিন্তু অবাধ নয়। আমি বারবার বলছি, 14, 15, 16, 17, 18 যে 32 পর্যন্ত যে ধারাগুলো আছে, প্রত্যেকটা ধারা কিন্তু একটা করে সমালোচনা করা আছে বা তার ব্যতিক্রম দেওয়া আছে। এই জন্য এই অধিকারগুলো হচ্ছে কোনোটাই মানুষের জন্য অবাধ নয়। এগুলি ভোগ করার ক্ষেত্রে কতগুলি শর্ত, নিয়ন্ত্রণ, ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে আমি ভারতীয় সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘনে হয়েছে এরূপ দুটি কেস স্টাডি বেছে নিয়েছি আমার প্রকল্পের বিষয় হিসাবে। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে 14 থেকে 18 ধারায় মৌলিক অধিকার হিসাবে সাম্য নীতি উল্লেখ আছে। বিশেষত 14 নম্বর ধারায় ভারতের প্রতিটি মানুষ আইনের চোখে সমান এবং আইনসমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত। 15 বা 16 নম্বর ধারায়ও মূল সুর হল রাষ্ট্র, ধর্ম, জাতি, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান, ধনী দরিদ্র নির্বিশেষে কারোর প্রতি কোনরূপ বৈষম্য করবে না। অথচ ভারতের তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য স্কুল, কলেজ, চাকরি ইত্যাদি ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে। এভাবে প্রশ্ন উঠে যে এই বৈষম্যমূলক সংরক্ষণ ব্যবস্থা কি ভারতীয় সংবিধান লিপিবদ্ধ সাম্যের অধিকারের নীতির বিরোধী? আবার সাম্যের অধিকারের অন্তর্গত 18 নম্বর ধারায় যে উপাধি বিলোপ সাধনের কথা বলা হয়েছে, যাতে ভারতীয় নাগরিকদের কৃত্রিম ভেদাভেদ তৈরি না হয়, উপাধি না হয় উপাধিপ্রাপ্ত এবং উপাধিহীন নাগরিকদের মধ্যে। অথচ দেখা যায় আজকে ভারত সরকার প্রতিটি বছর ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী উপাধি দান করে যেন ভারত সরকার ভারতীয় নাগরিকদের মধ্যে এক কৃত্রিম ভেদাভেদ তৈরি করছে, যা সাম্যনীতির বিরোধী। এই বিষয়টা লিখবে। লেখার পরে তোমার এইখানে প্রজেক্ট যে স্যারের আন্ডারে করছো সেই স্যারের নাম লেখার পরে তার সঙ্গে পরামর্শ করে যে তুমি এই বিষয়টি গ্রহণ করেছো সেই বিষয়ে লিখবে। কেস স্টাডি, মৌলিক অধিকারের উপর 2টি কেস স্টাডি করছো। এই মৌলিক অধিকার কোন কোন বিষয় লঙ্ঘন করছে সেটা তুমি এই প্রকল্পে তুলে ধরার চেষ্টা করছো এবং সেই সম্পর্কে 20টি প্রশ্ন জনগণের কাছে কি জিজ্ঞাসা করছো এবং প্রদত্ত যে 20টি প্রশ্ন তার মধ্যে 6টি প্রশ্নকে বাছাই করে তার সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং তোমরা তার জন্য প্রস্তুত হবে। এগুলো তোমার হচ্ছে লিখতে হবে কেস স্টাডি তোমার প্রকল্প লেখার ভূমিকাতে। তারপর আছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার 2টি কেস স্টাডি। এই মৌলিক অধিকারের যে লঙ্ঘন হয়েছে সেই একটা আঞ্চলিক ভিত্তিক সমীক্ষা। প্রথমে হচ্ছে উত্তরদাতার নাম একই রকমভাবে 1 অথবা 2 অথবা 3, তুমি যত নম্বর ব্যক্তির কাছে পৌঁছাবে তত নম্বর ক্রমিক সংখ্যা হবে। ঠিক তার ঠিকানা, বয়স, ধর্ম, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা। যে ব্যক্তির কাছে তুমি যাবে স্টাডির জন্য
যে ব্যক্তিকে প্রশ্ন করবে তার ডিটেলস এখানে ভরতে হবে, এগুলোকে তার ডিটেলস ভরতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসো নমুনা প্রশ্নাবলীতে। নমুনা প্রশ্নাবলীতে কি আছে, আপনি কি নিয়মিত খবরের কাগজ পড়েন? হ্যাঁ না বলবো না, যেটা হবে সেটা বলবে, সেটা দাগ মারবে। দুই বলছে আপনি খবরের কাগজে কোন ধরনের খবর পড়েন? রাজনৈতিক, এলাকার, বিনোদনের, খেলার, অন্যান্য। আপনি কি টিভি দেখেন? হ্যাঁ না বলবো না। চার দাগে আপনি কি টিভির পর্দায় খবরের চ্যানেল দেখেন? যেটা অ্যান্সার হবে সেটা লিখবে বা বলবে সেটা লিখবে। আপনি নিয়মিত ভোট দেন? হ্যাঁ না বলবো না। ছয় দাগে আপনার কি কোনো জাতীয়ত শংসাপত্র আছে? যেটা হবে সেটা দাগ মারতে হবে। ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকার সম্পর্কে আপনি কি সচেতন? যেটা বলবে সেটা তোমার ঠিক চিহ্ন দিতে হবে। তারপর আছে তোমার 8 দাগে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? জিজ্ঞাসা করবে, যদি জানে বলবে 5টি, 6টি, 7টি, 8টি, যেটা বা 10টি, যেটা হবে সেটা তার অ্যান্সার দিলে দেখবে সঠিক দিতে পারে কিনা। 9 তার কোশ্চেনে ভারতের সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃত আছে সে সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ না বলবো না। তো এই জন্য একদিন বলছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় ছাড়া অন্যান্য যে বিষয়ের ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু আমাদের এই মৌলিক অধিকার সম্পর্কে, মৌলিক কর্তব্য সম্পর্কে, নির্দেশমূলক নীতি সম্পর্কে জানা দরকার। বলছিলাম একদিন 10 দাগে যে আছে তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণ, তা আপনি কি জানেন? অনগ্রসর বলতে এখানে তপশিলি জাতি বলতে এসসি, তপশিলি উপজাতি বলতে এসটি, অনগ্রসর অন্যান্য অনগ্রসর শ্রেণী বলতে তোমার ওবিসি, এবি যারা হয় তাদেরকে বোঝানো হয়েছে। 11 দাগে এই সংরক্ষণ ব্যবস্থাকে কি আপনি সমর্থন করেন? হ্যাঁ না বলবো না। সংরক্ষণ বলতে রিজার্ভেশন, চাকরি কোটা যেটা রিজার্ভেশন, সেটা সমর্থন করেন কিনা জিজ্ঞাসা করবে। আপনি কি মনে করেন ভারতের বিশেষ সংরক্ষণ ব্যবস্থা সাম্যনীতি বিরোধী? যেটা বলবে, যেরকমভাবে অ্যান্সার দিবে তার অ্যান্সারটা তুমি সেখানে ঠিক চিহ্ন দিবে। তারপর আছে 13 দাগে আপনার কি মনে হয় যে কোনো পরিবার একবার চাকরি ক্ষেত্রে সংরক্ষণ সুযোগ গ্রহণ করলে পরবর্তীকালে তাদের জেনারেশন যেগুলো হয় তার পরবর্তী জেনারেশনে কি তার সেই সুযোগগুলো দেওয়া উচিত বা অনুচিত? সেগুলো হচ্ছে যেটা বলবে সেটা তুমি ঠিক চিহ্ন দিবে। পরে কোশ্চেন আছে, পরে কোশ্চেন 14 নম্বর, আপনার কি মনে হয় সরকারি প্রতিষ্ঠানে সংরক্ষণ থাকুক কিন্তু চাকরি ক্ষেত্রে নয়? যেটা বলবে তার সেরকম তোমাকে অ্যান্সার দিতে হবে, যেটা বলবে। আপনি কি মনে আপনি কি মনে করেন কোন অবস্থাতে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থাকা উচিত নয়? যেটা বলবে সেটাতে অ্যান্সার দিবে। এইভাবে তোমাকে 20টা এখানে প্রায় দেওয়া হয়, 25টা দেওয়া আছে। 25টা তোমার হচ্ছে কোশ্চেন এখানে দেওয়া আছে, 25টা কোশ্চেন তোমাকে, নাহলে 20টা কোশ্চেন আপাতত তোমাকে করতে হবে, তৈরি করতে হবে স্টাডির জন্য। করার পরে তুমি হচ্ছে এইখানে স্বাক্ষর করা হবে, মানে তোমার স্বাক্ষর এখানে, তুমি যেহেতু ওখানে সাক্ষাৎকার নিয়েছিলে তোমার স্বাক্ষর এখানে, তুমি যার স্বাক্ষর নিয়েছিলে সে মহিলা হতে পারে পুরুষ হতে পারে, তার স্বাক্ষর এখানে, উভয়ের তারিখ এখানে দেওয়া হলো। দেওয়ার পরে চলে আসো আমরা হচ্ছে উপাত্ত বিশ্লেষণে। উপাত্ত বিশ্লেষণ হচ্ছে সারণী নম্বর 1। সারণী নম্বর 1-এ আপনি কি মনে করেন ভারতের বিশেষ সংরক্ষণ ব্যবস্থা সাম্যনীতির বিরোধী? এই কোশ্চেনটা করছিলাম, সেখানে যে প্রশ্ন করা হয়েছে 20 জনকে, 20 জনকে প্রশ্ন করার পরে উত্তর দিয়েছে 20 জন। হ্যাঁ বলেছে তোমার 12 জন, না বলেছে 6 জন, বলবো না বলেছে 2 জন। এভাবে তোমার হচ্ছে একটা পাইচিত্র অঙ্কন করবে এবং পাইচিত্রের পরে এই সূচকগুলা অবশ্যই দিয়ে রাখবে। সূচকগুলা দিলে পাইচিত্রটা বুঝতে সুবিধা হবে। যেরকমভাবে বলছিলাম যে এই পাশ ছকটা যে ডান দিকে লিখবে তার ঠিক বাম দিকে তোমার হচ্ছে পেজে এই সূচক এবং হচ্ছে পাইচিত্র বা গ্রাফ বা তোমার হচ্ছে স্তম্ভচিত্র যেগুলো হয় সেটা তুমি এঁকে দেবে রং পেন্সিল দিয়ে বা রং পেন দিয়ে, যেটা তোমার সুবিধা হবে। তারপর আছে সারণী নম্বর 2, উপাত্ত বিশ্লেষণ। আপনি কি মনে করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় সংরক্ষণ থাকুক কিন্তু সরকারি চাকুরির ক্ষেত্রে নয়?
এটা কজন কিভাবে উত্তর দিয়েছে? প্রশ্নটি উত্তর করেছে 20 জনকে প্রশ্ন করা হয়েছে, 20 জন উত্তর দিচ্ছে। হ্যাঁ বলেছে 8, না বলেছে 6, বলবো না বলেছে 6। এভাবে তোমার শতকরা একটা ভাগ হয়েছে। সেই শতকরা ভাগটাকে নিয়ে আমরা হচ্ছে এখানে পাইচিত্র অঙ্কন করছি এবং পাইচিত্রকে ইন্ডিকেট করার জন্য কতগুলো সূচকের ব্যবহার করছি। এই সূচকগুলো আমাদেরকে দিতে হবে। মানে এই ছকের এইটা হচ্ছে তোমার ডান পাশের কাগজে লেখা থাকবে, আর হচ্ছে বাম পাশের কাগজে, বাম পাশে যে পেজের কাগজ সেখানে যে বাম পাশে এই পাই চিত্রটা বা স্তম্ভ চিত্রটা আঁকা হবে। তারপরে চলে আসো উপাত্ত বিশ্লেষণ, সারের নম্বর 3। আপনি কি মনে করেন সংরক্ষণ ব্যবস্থার ফলে একই পরিবারের মানুষরা বছরের পর বছর ধরে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 20 জনকে করা হয়েছে, 20 প্রশ্ন করা হয়েছে, 20 জন উত্তর দিয়েছে। হ্যাঁ বলেছে 6, না বলেছে 14। এভাবে শতকরা একটা সিদ্ধান্ত হয়েছে, শতকরা ভাগ হয়েছে, এখানে তো পাইচিত্র আঁকা হয়েছে এবং তার সূচক নির্ণয় করা হয়েছে। যেভাবে বললাম সেভাবে এই ছকটা এবং হচ্ছে পাইচিত্রটা নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবে বা এঁকে দেবে। তারপর আছে উপাত্ত বিশ্লেষণ 4, সারণী নম্বর 4। আপনি কি মনে করেন স্বাধীনতা ৭৭ বছর পর এবার সংবিধান সংশোধন করে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া উচিত? আপনার কি মনে হয়? প্রশ্নটি করা হয়েছে 20 জনকে, উত্তর দিয়েছে 20 জন। হ্যাঁ বলেছে 12 জন, না বলেছে 2 জন, বলবো না বলেছে 4 জন, জানি না বলেছে 2 জন। এইভাবে তোমার শতকরা ভাগ একটা হবে। এই শতকরা ভাগের উপরে তোমার হচ্ছে এই পাইচিত্রটা অঙ্কন হয়েছে এবং পাইচিত্রটাকে বোঝানোর জন্য সূচক ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। স্তম্ভচিত্র আঁকলে স্তম্ভচিত্রে কিন্তু তোমার এই রঙগুলো ব্যবহার না করলে হবে। স্তম্ভচিত্রে যেরকম 6-এর 60% যতটা হয় একটা দাঁড় টেনে দিয়ে স্তম্ভ তৈরি করলে 10% যতটা যাওয়া হবে, যেরকম ইন্ডিকেট করবে সেরকমভাবে ওটা বোঝানো যাবে। পরে আছে উপাত্ত বিশ্লেষণ 5, সারি নম্বর 5। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণকে আপনি কি সমর্থন করেন? 20 জনকে প্রশ্ন করা হয়েছে, 20 জন উত্তর দিয়েছে। হ্যাঁ বলেছেন 12, না বলেছে 2, বলবো না বলেছে 2। এইভাবে তোমার হচ্ছে শতকরা সেটা তৈরি হয়েছে এবং সেখান থেকে তোমার পাইচিত্র অঙ্কন করা হয়েছে এবং সূচক নির্ণয় করা হয়েছে। তারপর আছে উপাত্ত বিশ্লেষণ 6, চার নম্বর 6 হচ্ছে যে উপাত্ত বিশ্লেষণ আছে, সেখানে বলা আছে ভারত সরকার প্রদত্ত ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, সামের অধিকার লঙ্ঘন করে ভারতীয় নাগরিকদের মধ্যে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করেছে। আপনার কি মতামত? এখানে ভারতরত্ন বা পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, তারপর হচ্ছে তোমার পরমবীর চক্র, এগুলা তোমার একটা উপাধি যেগুলো হচ্ছে ভারত সরকার কর্তৃক দিয়ে থাকে। এটা হচ্ছে ভারতের সংবিধানে যে 18 নম্বর ধারা আছে, 18 নম্বর ধারায় বলা হয়েছে বিষয়টা সম্পর্কে। এখানে তোমার হচ্ছে বলা আছে যে শিক্ষাক্ষেত্র এবং হচ্ছে সামরিক ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গায় উপাধি দেওয়া যায় না। এই যে উপাধি দেওয়াটা, এটা কি সাম্য নীতির বিরোধী? এই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, 20 জনকে। প্রশ্নটি উত্তর দিয়েছে তোমার হচ্ছে 20 জন। হ্যাঁ বলেছে 0, না বলেছে 16, জানি না বলেছে 4, বলবো না বলেছে 0। তাহলে এইভাবে তোমার শতকরা একটা নির্ণয় করা হবে। পার্সেন্টেজ নির্ণয় করার পরে যে পাই চিত্রটা বা গ্রাফ চিত্র যা আঁকতে পারো আঁকবে, আঁকার পরে সূচক নির্ণয় করবেন। যেভাবে পাতায় বলছিলাম সেই পাতায় নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে এগুলোকে এঁকে ভরিয়ে দেবে। তারপরে চলে আসে তোমার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা একে বলা আছে যে তুমি যে প্রকল্প করতে গিয়েছিলে সেখানে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো। একে বলা আছে যেহেতু প্রকল্পটি সাক্ষাৎ ভিত্তিক একটা, সেক্ষেত্রে আর্থিক এবং নানাবিধ অসুবিধার কারণে আমি বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে পারিনি। বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে পারলে বিষয়টা আরও নিখুঁতভাবে করা যেত। 2 নম্বর বলা আছে অনেক সাক্ষাৎকার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন এবং যথাযথ সিদ্ধান্ত উপনীত হতে আমার অসুবিধা হয়েছে। আরও সচেতন মানুষের কাছে সাক্ষাৎ গ্রহণের জন্য পৌঁছাতে বললে ভালো হতো। 4 দাগে বলা আছে বর্তমান রাজনৈতিক স্পর্শকাতরতার কারণে অনেকেই সাক্ষাৎকার দিতে বা মন খুলে কথা বলতে স্বীকার করেননি। পরে আছে তোমার দিয়ে তার ব্যক্তিগত কী লাভ, এই প্রশ্নটি তুলেছেন।
অনেকে কোন ফিল্ডে নামলে বুঝতে পারবে বা দেখতে পাবে। এগুলো সবই কিন্তু একটা জলজ্যান্ত একটা উদাহরণ, বা যেসব তোমার হচ্ছে সীমাবদ্ধতা, সেটা তুমি দেখতে পাবে। ফিল্ডে যেতে হবে, ফিল্ডে গেলে দেখতে পাবে। 6 দাগে বলা আছে, কারো কারো মনে হচ্ছে তার ব্যক্তিগত তথ্য বাইরে চলে যাবে। এইভাবে তোমার হচ্ছে এই যে তোমার সীমাবদ্ধতাগুলো তুমি হচ্ছে লিখবে একটা পাতা কাগজে। এই কাগজে সীমাবদ্ধ কিন্তু একটা নির্দিষ্ট কাগজে লিখবে, আলাদা করে একটা কাগজে। তারপর তোমার হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে তুমি যে প্রকল্প করছো, প্রকল্প করার পর যে সারণীগুলো দিয়েছো, 1 নম্বর সারণী, 2 নম্বর সারণী এবং 3 নম্বর সারণী, 4 নম্বর সারণী, সেখানে যেভাবে তোমরা উত্তর পেয়েছো, সেই সব উত্তরগুলোকে সামনে রেখে তার সিদ্ধান্তে ওগুলো লিখবে। যেরকম যেরকম বলা আছে সেইভাবে তোমরা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবে। এইভাবে তোমার সিদ্ধান্ত এখানে দেওয়া আছে, তোমার ছটি দেবে। এই সিদ্ধান্তগুলো আলাদা একটা পেজে আবার লিখবে। এইখানে একটা কথা বলি, তোমার যেখানে এখানে উপাত্ত বিশ্লেষণ 6টা দেওয়া আছে। উপাত্ত বিশ্লেষণ তুমি 2টা পেজেও 3টা 6টা করতে পারো, বা 3টা পেজে 2টা 6টা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে যখন তুমি 3টা পেজে 2টা করে করবে, তখন পেজের সংখ্যা বাড়বে মাত্র, আর অন্য কিছু নয়। ঠিক আছে, তোমাদের প্রকল্প যে বিষয়গুলো ছিল, প্রকল্পের বিষয়গুলোর মধ্যে সবগুলোই একটু একটু করে ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রকল্পের বিষয়ে আলোচনা সমস্ত যে ভিডিও এখানে শেষ। 4টা যে প্রকল্প আছে, 4টা প্রকল্পে 4টে ভিডিও দেওয়া আছে, এবং প্রকল্প কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেটা দেখতে পারো। এই যে প্রকল্পের যে বিষয়গুলো দেখানো হয়েছে, প্রজেক্টের বিষয়গুলো দেখানো হয়েছে, আমি প্রান্তিকের রাষ্ট্রবিজ্ঞান বই থেকে এই বিষয়গুলো তোমাদের কাছে আলোচনা করলাম। ঠিক আছে, আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।